মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, দরিদ্র নিরসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং বর্তমান সরকারের অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকার। ফ্যামিলি কার্ড, মা ও শিশু সহায়তা কর্মচারী, বয়স্ক ভাতা কার্যক্রমের সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বৃদ্ধি ইত্যাদি মাধ্যমে দরিদ্র নিরসন ও সামাজিক উন্নয়নে এই বাজেট অত্যন্ত সময় উপযোগী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তাব করা হয়েছে, যা দেশের টেকসই ও সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত বলে আমার বিশ্বাস। মাননীয় স্পিকার, পরিশেষে একটি বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনমনে একটি ধারণা যে সরকারি কোষাগারে কোনো অতিরিক্ত অর্থ জমা হলে তা আর ফেরত আসে না। এর ফলে উৎসে কর ও উৎসে মূসক আদায় বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত আদায়কৃত অগ্রিম আয় কর ও মূসক ফেরত প্রদানের প্রক্রিয়া সহজ করার জন্য কিছু প্রস্তাবনা মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন। ফেরত প্রক্রিয়া সময় উপযোগী ও প্রযুক্তি নির্ভর হলে তা দ্রুত কার্যকর করা সম্ভব হবে, জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং উৎসে কর ও মূসক আদায় বেগবান হবে, রাজস্ব আয় বৃদ্ধি হবে। এ ব্যাপারে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংস্কার ও তা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একটি জনমুখী সময় উপযোগী বাজেট প্রণয়নের জন্য আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার রাজনৈতিক অঙ্গীকার প্রতিফলন এই বাজেট বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিকভাবে স্থিতিশীল হবে এবং জনগণের মুখে হাসি ফুটবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন গাজীপুর ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস.এম. রফিকুল ইসলাম। জনাব এস.এম. রফিকুল ইসলাম, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আজকের বাজেট অধিবেশনে আমাকে কথা বলতে দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। এবারে বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি শুধু একটি বড় বাজেট নয়, এটি অগ্রাধিকার পরিবর্তনের বাজেট। 9,38,000 কোটি টাকার এই বাজেটের মূল ভিত্তি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা, সাধারণ মানুষের সুরক্ষা, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং ভবিষ্যৎমুখী অর্থনীতি গঠন। মাননীয় স্পিকার, আজ আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি, সুস্থ পরিবার, নারী নিরাপত্তা, কর্মক্ষম যুব সমাজ, শক্তিশালী এসএমই খাত, আধুনিক কৃষি, বহুমুখী রফতানি এবং জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থা। আমি মনে করি প্রস্তাবিত বাজেটে এসব গুরুত্বপূর্ণ বিষয়কে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যগুলোকে সামনে রেখে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,001 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। ভৌত অবকাঠামো খাতে 1,74,988 কোটি টাকা এবং সাধারণ সেবা খাতে 2,45,117 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান সরকারের নির্বাচনী অঙ্গীকারেরই প্রতিফলন। মাননীয় স্পিকার, আমি বাজেটের কয়েকটি শক্তিশালী দিক আপনার সামনে তুলে ধরতে চাই। প্রথমত, মানব সম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মানব সম্পদ উন্নয়নে 1,28,426 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট এডিপির 42.8%। সংসদীয় বাজেটে এই হার ছিল 22.9%। এটি শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি রাষ্ট্রের অগ্রাধিকার মৌলিক পরিবর্তনের প্রতিফলন। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি প্রমাণ করে যে সরকার শুধু বর্তমান নয়
ভবিষ্যৎ প্রজন্মের উৎপাদনশীলতাকেও গুরুত্ব দিচ্ছে। দ্বিতীয়ত, স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি অত্যন্ত প্রশংসনীয়। স্বাস্থ্য বিভাগে ৪৯,৩87 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যেখানে পূর্ববর্তী সংসদীয় বরাদ্দ ছিল ২১,৯34 কোটি টাকা। এবারে বরাদ্দ গতবারের চেয়ে দ্বিগুণ। আমাদের দেশে একটি বড় অসুস্থতা এখনও অনেক পরিবারের জন্য আর্থিক সংকট ডেকে আনে, তাই স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, হার্ট স্ট্যান্ট, ডায়ালাইসিস, আইলেন্স সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর উপর কর অব্যাহতি সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃতীয়ত, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে ১,৪৪,৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের বছরের তুলনায় 14.4% বেশি। ফ্যামিলি কার্ড, খাদ্য সহায়তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী সহায়তা, নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন কর্মসূচিকে আমরা শুধু অনুদান হিসেবে দেখব না, এগুলি অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি। কারণ একজন দরিদ্র মানুষ যখন ন্যূনতম খাদ্য ও নিরাপত্তা পায়, তখন তার ক্রয় ক্ষমতা বাড়ে, বাজার সচল থাকে এবং সমাজে স্থিতিশীলতা বজায় থাকে। চতুর্থত, নারী ও শিশু উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫,১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০টি নতুন ডে কেয়ার সেন্টার, ১০,৪০,০০০ নারীর খাদ্য সহায়তা, কর্মজীবী নারীদের নিরাপদ যাতায়াতের জন্য পিঙ্ক বাস সার্ভিস চালুর উদ্যোগ প্রমাণ করে যে নারী উন্নয়নকে শুধু কল্যাণমূলক কর্মসূচি নয়, অর্থনৈতিক উৎপাদনশীলতার অংশ হিসেবে দেখা হচ্ছে। একজন মা যদি নিরাপদ ডে কেয়ার সুবিধা পান, একজন কর্মজীবী নারী যদি নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পারেন, একজন নারী উদ্যোক্তা যদি সহজে আর্থিক সুবিধা পান, তাহলে শুধু পরিবার নয়, পুরো অর্থনীতি উপকৃত হবে। পঞ্চমত, কৃষি ও খাদ্য নিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন, পরিবহন সুবিধা বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, এসএমই খাতের বিকাশ, রফতানি ভূমিকরণ, স্টার্ট আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার পদক্ষেপ প্রশংসার দাবি রাখেন। স্পিকার, একটি বড় বাজেটের সফলতা নির্ভর করে শুধু ব্যয়ের উপর নয়, বরং রাজস্ব আহরণের সক্ষমতার উপরও। আমাদের কর জিডিপির অনুপাত এখনও সন্তোষজনক পর্যায়ের নয়, তাই করের হার বৃদ্ধি নয়, বরং করের আওতা সম্প্রসারণ এবং কর প্রশাসনের আধুনিকায়ন, ডিজিটাল কর ব্যবস্থাপনা এবং কর ফাঁকি রোধের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানোর উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। যারা নিয়মিত কর প্রদান করেন, তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে নতুন করদাতাকে অন্তর্ভুক্ত করা এবং স্বচ্ছ ন্যায্য কর ব্যবস্থা গড়ে তোলাই হওয়া উচিত আমাদের ভবিষ্যৎ কৌশল। স্পিকার, বাজেট হলে আমরা সাধারণত যেটি দেখি, মানুষ ভাবে প্রথমে যে বাজার দরে কি হবে, জিনিসপত্রের দাম বাড়বে কিনা। এবারে বাজেটে আমি বলতে চাই, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর প্রত্যাহার ও কর সহনশীল নীতির ফলে বাজারে অতিরিক্ত মূল্য বৃদ্ধির চাপ কমবে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আমরা আশাবাদী। চিকিৎসা ব্যয় কমবে, তরুণদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। স্পিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এখন আর শুধু পরিবেশগত বিষয় নয়, এটির অর্থনৈতিক নিরাপত্তা। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সাতক্ষীরা ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জি.এম. নজরুল ইসলাম। জনাব ইসলাম, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ। স্পিকার, ওটা বেশি দাবি করবো আপনার কাছে, পরে একটু দেওয়ার চেষ্টা করবে। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য যারা এখানে আছেন এবং দেশবাসী সকলকে আমার সালাম। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর এই 54-55 বছর গত হলো। এই কয়েক বছরে প্রতিবারেই যারা ক্ষমতায় থাকেন তারা বাজেট পেশ করেন। সকলে একটি কথা বলেন যে তাদের বাজেট উন্নয়নের বাজেট, ধারা অব্যাহত রাখবেন, জনবান্ধব বাজেট,
ইত্যাদির উন্নয়নের রোডম্যাপ ইত্যাদি ইত্যাদি। মাননীয় স্পিকার, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মানে অর্থমন্ত্রী বলেছেন এ বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। মাননীয় স্পিকার, বাজেট কি? এটা কি গণতান্ত্রিক, মানবিক না অন্তর্ভুক্তিমূলক? এই দেশের জনগণ খুব বেশি বোঝে না। এখানে যারা আমরা সংসদে আছি তারা হয়তো অনেকে কথা বলে থাকেন, এর ব্যাখ্যা করে থাকেন। এ ব্যাপারে জনগণ বুঝবে তখন তাদের পেটে আঘাত লাগে, অর্থনীতিতে আঘাত লাগে, দেশ দুর্ভিক্ষে চলে যায়, তখন তারা একটু বোঝে। মাননীয় স্পিকার, মানে অর্থমন্ত্রী সর্বসাকুল্যে 9,30,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন, 38,000 কোটি টাকার। এতে রাজস্ব খাতে আয় করবেন 5,88,000 কোটি। বাকি 3,50,000 কোটি টাকা কোথা থেকে আসবে স্পষ্ট বলা নেই। হয়তো ভ্যাট কিংবা অন্য কিছুতে কিছু আসতে পারে, কিন্তু অনেকে বলেছেন এই ঘাটতি যে পূরণ হবে এটা ঠিক বিশ্বাস করা যায় না। মাননীয় স্পিকার, বাজেটের গাণিতিক কিংবা জ্যামিতিক যোগ বিয়োগ কিংবা গুণ ভাগের প্রশ্ন তুলে বাজেটের আঙ্গিক সৌষ্ঠব নষ্ট করতে চাই না। এ বিষয়ে যাবৎ সংসদে আমার অসংখ্য সম্মানিত সদস্যগণ চুলচেরা বিশ্লেষণ করেছেন। আমি একটি ভিন্নধর্মী আলোচনায় যেতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থ বছর ফিসক্যাল ইয়ার হলো জুন টু জুলাই, জুলাই টু জুন। এদেশে আষাঢ় শ্রাবণের বর্ষণধারার মাস। মাননীয় স্পিকার, কেন জানি না আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ বাজেটের অর্থ বছরে এই জুলাই টু জুন নির্ধারণ করলেন। বর্ষণ বন্যা ক্লিষ্ট মেঘমালার এই দেশে কাজ করার সময় ওই সময় না, ওখানে তো অনেকে কাতা মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকার সময়। অথচ এই সময়টা বাজেটের প্রারম্ভিক এবং শেষ নির্ধারণ করে বোধহয় আমাদের দেশের নেতৃবৃন্দ ঠিক করেননি। অন্যান্য দেশে কিন্তু এপ্রিল টু মার্চ আমাদের ভারতে পার্শ্ববর্তী ফিসক্যাল ইয়ার। আমি স্পষ্টভাবে আজকে এই বাজেট আলোচনা পথে বলতে চাই, আইন করে হলেও আমাদের দেশে এই বাজেটের ফিসক্যাল ইয়ার ডিসেম্বর জানুয়ারি অথবা এপ্রিল মার্চ করা উচিত। মাননীয় স্পিকার, দ্বিতীয় হলো, কদিন আগে এই সংসদে সরকার 2/3 সমর্থনের বুনিয়াদে কণ্ঠভোটে 1,000 কোটি টাকার সম্পূরক বাজেট পাশ করেছেন। মাননীয় স্পিকার, এই সম্পূরক বাজেট কি এটাও দেশবাসী খুব বেশি জানে না। এটি হলো সরকার তার নিজস্ব প্রয়োজনে খুশিমতো খরচ করতে বেহুদা কিছু টাকা খরচ করে বসে কিংবা খরচ করে, এই টাকাকে পূরণ করবার জন্য সম্পূরক বাজেট হিসেবে পাশ করানো হয়। মাননীয় স্পিকার, আমেরিকাতে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও যুদ্ধকালীন সময় তারা যদি কোনো টাকা বরাদ্দ করে, কংগ্রেস ডেকে আইন করে তারা পাশ করার ব্যবস্থা করে। আমাদের দেশে সেই সিস্টেম নাই। আমি আরেকটি স্পষ্ট মন্তব্য করতে চাই, পরামর্শ দিতে চাই, আমাদের দেশে ভবিষ্যতে কোনো টাকা যদি বাড়তি খরচ লাগে, সংসদ চলাকালীন সময় অধিবেশন ডেকে সেটা পাশ করা উচিত বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, বাজেটের একটি বিষয় তিনি অবতারণা করেছেন, সেটি হলো সুশাসন। এখানে মাননীয় অর্থমন্ত্রী অতি সুন্দর বচনে ভাবগম্ভীর কণ্ঠে উচ্চারণ করেছেন যে বাংলাদেশ বিনির্মাণে, মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে সকল ধরনের নিয়োগ, বদলি, পদোন্নতি, মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ যোগ্যতাই অন্যতম শক্তি হিসেবে বিবেচনা করা হবে তিনি উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, আমি স্পষ্ট বলতে চাই, তিনি যে ক্যারিটারিগুলো উল্লেখ করেছেন গণতন্ত্রে গিয়ে বাংলাদেশে আমরা ইতিমধ্যে দেখছি যে জেলা পরিষদে অন্যান্য স্থানীয় গভর্নমেন্টের ক্ষেত্রে তিনি স্বেচ্ছাচারী কায়দায় প্রশাসক নিয়োগ দিয়ে তিনি এই গণতান্ত্রিক অবস্থানটাকে ঠিক করলেন কিনা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে, সরকারকে চিন্তা করতে বলবো। প্রসঙ্গত বলতে চাই, আমাদের বিএনপির ভাইরা প্রায় বলে থাকেন, আমরা ওটা স্বীকার করি,
মাদার অফ ডেমোক্রেসি আমাদের মরহুম বেগম খালেদা জিয়া, তার যোগ্য পুত্র সংসদের নেতা, মাদার অফ ডেমোক্রেসির পুত্র নেতা হয়ে এই মাদার অফ ডেমোক্রেসিকে ধ্বংস করে কেন তিনি কাজটা করতে গেলেন? কেন নির্বাচন দিয়ে করলেন না? আমার সংসদের কাছে প্রশ্ন। আমি দাবি করব এটাকে বাতিল করে নির্বাচনের মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলা প্রশাসক এবং অন্যান্য স্থানীয় পর্যায়ের নেতা নির্বাচন করা হোক। মাননীয় স্পিকার, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নের কথা তিনি বলেছেন। আমি কয়েকটি বিষয় বেশি বলবো না। মাননীয় স্পিকার, সরকার বলেছে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমাপতিক সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার নাকি অঙ্গীকারাবদ্ধ। মাননীয় স্পিকার, সরকার আসে, সরকার যায়। বাজেটে উল্লেখ করে চট্টগ্রাম বা দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা সরকারের কৌশলগত একটা উদ্যোগ নিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা চাই বাংলাদেশে ইসলাম প্রচার ও আগমনের দুয়ার চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক বন্দরের উন্নতি হোক। আমি কয়েকবারে সংসদে এসেছি অতীতে, যতবার এসছে শুনি চট্টগ্রামের উন্নয়ন, 4 রাস্তা 6 রাস্তার লেন। আজ পর্যন্ত চট্টগ্রামের 4 এবং 6 রাস্তার লেনের সমাপ্তি ঘটল না। আরও কত বছর যাবে তার ঠিক নেই। মাননীয় স্পিকার, আমি বলি চট্টগ্রামের উন্নতি হোক, 6 লেন হোক, 4 লেন হোক, সাথে সাথে আমাদের মোংলা বন্দর এবং অন্যান্য স্থলবন্দর যেগুলো বাংলাদেশে আছে এগুলোর উন্নতি করা হোক। মোংলা বন্দর এখন রেল লাইন সেখানে এখন স্পষ্ট হয়নি, রাস্তাঘাট এখন কাদা, গাড়ি ঘোড়া চলে না, জাহাজ ভিড়তে পারে না। এবং আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে 12-14টা জেলা আছে এই বন্দর থেকে মালামাল সেখান থেকে সরবরাহ করা হয়। আমি দাবি করব চট্টগ্রাম বন্দরের পাশাপাশি সেকেন্ড স্থানীয় মোংলা বন্দরের উন্নতি অব্যাহত থাকুক। মাননীয় স্পিকার, আমাদের সাতক্ষীরা থেকে রেল লাইন নাই। আমাদের একটু মানে কয়েক বছর আগে গত সরকারের আমলে তারা রেল লাইনের জন্য প্রশ্ন চালিয়েছিলেন। আমি 2006 সালে 4 সালে সংসদে সাতক্ষীরা রেলের জন্য প্রস্তাব দিয়েছিলাম। এখন বেনাপোল থেকে আমাদের নাবরণ পর্যন্ত, নাবরণ থেকে বেনাপোল পর্যন্ত কিছু অ্যাসেসমেন্ট হয়েছে বলে আমরা জেনেছি। এবার ওইখান থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত, মাননীয় স্পিকার, মুন্সিগঞ্জ শ্যামনগরের নীলডুমুর একটি বৃহত্তম বাণিজ্যিক এলাকা, সুন্দরবন সন্নিহিত এলাকা। সুন্দরবনের কাঠ, পাতা, মধু এগুলো হেভি লোডেড সম্পদ, এগুলো বাইরে যেতে অনেক কষ্ট হয়। যদি রেল লাইন স্থাপন করা হয় সুন্দরবনের উন্নতি হবে এবং সেখানে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে এবং লক্ষ লক্ষ জনগণের চলাচলের জন্য সেখানে সুবিধা হবে। মাননীয় স্পিকার, আমি রেল লাইনের জন্য দাবি করছি। মাননীয় স্পিকার, অঞ্চল ভিত্তিক উন্নয়নের কথা, আমাদের দেশে অঞ্চল ভিত্তিক উন্নয়ন, সুষম বন্টন যেটা বলা হয়ে থাকে, ইতিমধ্যে লক্ষ্য করেছি কিছু কিছু জেলায়, উপজেলায় 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আবার কিছু বড় জেলায় খুব কমই বরাদ্দ হয়েছে। সুশাসন কী করে হবে? একজন মাননীয় এমপি একটু আগে বললেন যে হাসানাত আবদুল্লাহকে, মাননীয় এমপিকে উপলক্ষ করে তোমাকে দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে না, জনগণকে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমরা চাই জনগণকে দেওয়া হোক, আমরা তো কোনোদিন চাই না। কি জনগণের কাছে সুষম বন্টন যাতে পৌঁছায় এ দাবি আমরা সরকারের কাছে করছি, মন্ত্রীর কাছে করছি। মাননীয় স্পিকার, সাতক্ষীরার একমাত্র বস্ত্র মিল দীর্ঘদিন বন্ধ। মাননীয় স্পিকার, এই মিলটা চালু হওয়া দরকার। হাজার হাজার লোক বেকার হয়ে বসে আছে। এই সাতক্ষীরার উন্নয়নের জন্য আমাদের এই বস্ত্র মিল চালুর দাবি করছি। একটা আমরা ইউনিভার্সিটির দাবি করছি। সাতক্ষীরা জলবদ্ধতা নিরসনের দাবি করছি। মাননীয় স্পিকার, সাতক্ষীরার কথা বলতে গেলে বলতে হয় সারা বিশ্ব জানে, সারা দেশ জানে সাতক্ষীরা একটা ইসলামিক এলাকা। তারা ধর্ম অনুভূতিতে তারা অনেক অগ্রগণ্য বলে অনেকে মনে করে। এই সাতক্ষীরার 4টে সিটে ইসলামিক সেন্টিমেন্টের মানুষেরা প্রায় 70% 80% ভোট দিয়ে 4 জন এমপিকে নির্বাচন করেছে। এই সাতক্ষীরা সম্পর্কে মাননীয় স্পিকার, আমরা যেদিন শুনলাম ঢাকাতে বসে যিনি বর্তমানে ডিসি সাহেব আছেন, এই ডিসি একজন মহিলা ডিসি, এনার নাম হলো কাউসার আজিজ। এই কাউসার আজিজ সাহেব গত পরশুদিনকে খেলার উদ্বোধন বা ক্রীড়ার অনুষ্ঠানের ক্রীড়ামন্ত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানে তিনি কথা প্রসঙ্গে কিনা জানি না, বলেছেন সাতক্ষীরা নাকি ধর্মান্তরে এগিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, আমি ডিসি সাহেবকে বলবো, সরকারকে বলতে চাই,
এই ডিসি সাহেব তিনি আরো বলেছেন যে এখানে সংস্কৃতির উন্নয়ন করা দরকার। ওই ডিসি সাহেবের যদি আপনি চেয়ারে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, বক্তৃতা দেয়, দেখা যাবে সংস্কৃতি কারে বলে তার চেয়ারে ফুটে উঠেছে কি সংস্কৃতি নিয়ে লালন করেন। তিনি কি ওই সংস্কৃতি চাচ্ছেন সাতক্ষীরাতে? আমরা চাচ্ছি, আগে ডিসি সাহেব ছিলেন মাত্র 3 থেকে 4 মাস, তিনি মোটামুটি ভালো কাজ করছিলেন। তিনি সহানুভূতির সঙ্গে ভালোভাবে সুন্দরভাবে পরিবেশ সৃষ্টি করে কাজ করছিলেন। বর্তমান ডিসি সাহেব এসে তিনি এমন এক পরিবেশ সৃষ্টি করছেন, এই শান্ত সাতক্ষীরাকে উত্তপ্ত করে তোলবার চেষ্টা করছেন। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব এই ডিসি সাহেবকে এখনই প্রত্যাহার করা হোক, তা নাহলে শান্ত সাতক্ষীরা অশান্ত হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি সরকারের কাছে অনুরোধ করছি আপনার মাধ্যমে, এই রকম মন্তব্য সাতক্ষীরাবাসী বিগত 100 বছর এরকম মন্তব্য কোনোদিন শুনি নাই। আমি আশা করব এই সাতক্ষীরার জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি থাকে, সেই ব্যবস্থা আপনি করবেন। মাননীয় স্পিকার, কিছু কথা বলতে হচ্ছে যে আমরা মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। টাইম ইজ আপ। 4 মিনিট দেওয়া যাবে না, বড় জোর 1 মিনিট। থ্যাংক ইউ। 1 মিনিট আর একটু বেশি করে দেন মাননীয় স্পিকার। এটা আমাদের এবার অযাচিত কথা নাকি আমরা বলছি? অযাচিত কথা কোনটা আমরা জানি না। ওনারা তো প্রায় বলে থাকেন আমাদের সম্পর্কে, অনেক কথা বলে থাকেন, আমরা অনেক নোট ছিল আমরা বলতে পারছি না। এখন আমি একটা শুধু কথা বলবো, সেটা হলো এই যে রাজাকার যুদ্ধবিরোধী সম্পর্কে কথা শুনতে শুনতে কান ঝালাবালা। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা। স্পিকার সাহেব নিজে বলেছেন রণাঙ্গনে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, অত জায়গায় রাজাকার নাকি আছে। মানে স্পিকার, রাজাকারের যে তথ্য স্বাধীনতার পরে তথ্য দেওয়া হয়েছিল, নিশ্চয়ই আপনি দেখেছেন, সেখানে আওয়ামী লীগের মধ্যে 1080 জন রাজাকার, আর বিএনপির মধ্যে 700 কত জন রাজাকার, জামাতের মধ্যে 33 জন রাজাকার। মাননীয় স্পিকার, এই সংখ্যা 71-এর পরের সংখ্যা আওয়ামী লীগের দেওয়া সংখ্যা। এই যদি সত্য হয়ে থাকে, তাহলে আমাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে পরিবেশ করার দরকারটা কি? আমরা কোনদিন করি না। অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2026-2027 অর্থবছরের বাজেট আলোচনায় আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার নির্দেশনায়, যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বাজেট প্রস্তুত করা হয়েছে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় স্পিকার, একটা বিষয় আমাদেরকে আমরা জানি সবাই, দীর্ঘ 17 বছরের লুটপাট, খুন, গুম, রাহাজানি, হত্যা, আয়নাঘর ইত্যাদির মাধ্যমে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, এবং আপনি নিজেও এই আন্দোলন সংগ্রামে ছিলেন আমাদের সাথে। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে পরবর্তীতে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টের পতনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, এবং এই বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত দেশ, বিধ্বস্ত প্রশাসন সব মিলিয়ে এই বিধ্বস্ত ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট প্রস্তুত করার জন্য আমাদের অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। মাননীয় স্পিকার, এই বাজেটে আমরা দেখেছি, আমি গ্রামে থাকি, গ্রামের মানুষের সাথে আমার সদা সম্পর্ক আছে। আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখেছি যে 1979 সাল থেকে সমস্ত বাজেটের প্রতিক্রিয়া আমি দেখেছি। বাজেট ঘোষিত হলেই দেশে আন্দোলন হতো, সংগ্রাম হতো, এমনকি হরতাল পর্যন্ত হয়েছে বাজেটের বিরুদ্ধে, বাজেট বরাদ্দ নিয়ে। এইবার আমি দেখেছি আমার এলাকা কটিয়াদি, পাখনদিয়াতে এই বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে, কারণ এইবার কোনো দ্রব্যের মূল্য বাড়ে নাই। এইবার সকল 60টি কৃষি পণ্য থেকে কর প্রত্যাহার করা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে
আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ দ্বিতীয় বরাদ্দ রাখা হয়েছে এবং সামাজিক নিরাপত্তার জন্য অনেক বরাদ্দ রাখা হয়েছে, যেখানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যেখানে আমাদের জুলাই যোদ্ধারা এবং ভাতা বৃদ্ধি করা হয়েছে, আমাদের সেই বিধবা, বয়স্ক, পঙ্গু তাদের জন্য ভাতার আওতা বাড়ানো হয়েছে এবং ভাতাও বৃদ্ধি করা হয়েছে। আজকে যাদের জন্য বাজেট তাদের মধ্যে আনন্দ আছে, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। আমরা যখন শুনি, যখন বলা হয় যে এটা লুটপাটের বাজেট, তখন আমরা বড় কষ্ট পাই। কারণ লুটপাট কোথা থেকে পাইলেন ওনারা? আজকে এই বিএনপি সরকারের প্রথম বাজেট, এরপরে আরো 4টা বাজেট ইনশাল্লাহ এই সংসদে পেশ করা হবে। তখন তারা বুঝতে পারবেন আমাদের সেই ভালো মন্দ, তখন তারা বলতে পারবেন, যাচাই করে সেখানে বলতে পারবেন। এই অর্থ বছরের যে কয়টা দিন, এটা বিগত অন্তর্বর্তী সরকারের আমলের সেই দিনগুলি আমরা পেয়েছি। আমরা লক্ষ্য করেছি যে যুবকদের জন্য, ছাত্রদের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য, আমাদের সেই কৃষকের জন্য, সামাজিক সুরক্ষার জন্য, তরুণদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটে। এই বাজেট জনবান্ধব, এই বাজেটে ব্যবসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের চিকিৎসার যারা দুস্থ, যারা ক্যান্সার এবং এরকম গুরুতর রোগীদের জন্য সমাজ কল্যাণ থেকে যেখানে 50,000 টাকা দেওয়ার ব্যবস্থা ছিল, এখানে এখন রাখা হয়েছে 1 লক্ষ টাকা। এবং আমাদের সেই কিডনি ডায়ালিসিসের জন্য, আমাদের চোখের লেন্সের জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে, যাতে আমাদের দেশে দুস্থ মানুষ যাতে সহজেই চিকিৎসা পায়, সেই জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমরা এখানে সবাই বলা হয় মজলুমের সংসদ, এই কথা সত্য। কেউ ফাঁসির সেল থেকে ফিরে এসেছেন, কেউ কারাগার থেকে ফিরে এসেছেন, কেউ পালিয়ে থাকতেন। আমরা যারা এখানে আছি প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং আমার বিরুদ্ধে সর্বশেষ মামলাটা হয়েছিল জুলাই 2024-এর মামলা নাম্বার 9724। এটার প্রধান আসামি ছিলাম আমি। যেটা আমরা এই সকলে মিলে এই সংসদ, এই জাতি, এই সরকার গঠন করেছি। এই সরকারকে সেই সমালোচনা করতে হবে, যে সমালোচনা আমরা সমালোচনা পছন্দ করি, সমালোচনা করতে হবে গঠনমূলক। কিন্তু লুটপাটের বাজেট, কল্পনা বিলাসী বাজেট, এই চানাচুরের বাজেট ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা অনাহুত কথা বলা হচ্ছে। আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, তবে এরকম সহযোগিতা যেটা, আমি একটা কথা বলবো, এই সংসদে এই কথাটা হয়েছে যখন বগুড়ার ইলেকশনের দিন, যেটা বাই ইলেকশন বগুড়া এবং আমাদের শেরপুরের এই নির্বাচনের দিন, আমাদের এখানে বাজেট প্রণয়ন ছিল। আমাদের বিরোধী দলের একজন সদস্য বাজেটের উপর আপত্তি দিয়ে বক্তব্য রাখছিলেন। তখন উনি বললেন যে বগুড়া আর মাগুরার ইলেকশন নাকি আক্রমণে ইলেকশন হয়েছে, বগুড়া নাকি সেখানে ভোট ডাকাতি হয়েছে। এই কথা বলে তিনি আবার বললেন ওনাদের একজন কর্মী গুরুতর আহত হয়েছে। এই কথা বলে আবার উনি বক্তব্য রাখলেন। একটু পরে আরেকজন ওনাকে কানে কানে বললেন, উনি দাঁড়াই ছিলেন, বললেন সেই কর্মী মারা গেছে। সমস্যারে সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। এই আপনি সেদিন আমাদের স্পিকার স্যার সভাপতিত্ব করছিলেন, এই সংসদের সেই কার্যবিবরণীতে এই ইন্না লিল্লাহি পর্যন্ত আছে। একটা সুস্থ মানুষকে আমি পরের দিন পত্রপত্রিকা ঘেটে খুব খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম, সেখানে কোনো ভোট ডাকাতি হয় নাই। সেখানে যেটা চেষ্টা করা হয়েছে তারাই বরং ভোট ডাকাতি করার চেষ্টা করেছে। সেখানে ভোট ডাকাতি হয় নাই, সেখানে সুষ্ঠু ইলেকশন হয়েছে। দ্বিগুণ ভোট পেয়ে আমাদের বাদশা ভাই নির্বাচিত হয়েছেন। তারপরেও একটা মানুষের মৃত্যুর খবর এই মহান পার্লামেন্টে দেওয়া হলো, যেটা এরপরে আর কোনো বক্তব্য দিয়ে এটাকে তারা সংশোধনের চেষ্টা করা হলো না, এটা এক্সপঞ্জ হলো না। মাননীয় স্পিকার, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজ এখন আমি আমার এলাকার কথা বলতে চাই। আমার সেই কঠিয়াদি এবং পাখুন্দিয়া দুইটি উপজেলা, 18টি ইউনিয়ন। মাননীয় সদস্য, জি 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 2 মিনিট দেয়া হলো বৃষ্টি ভেজার কারণে। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনি জানেন যে সেই আন্দোলন ময়মনসিংহে আমরা
আইনজীবী ফোরামের প্রোগ্রাম ছিল, আমাদের জয়নাল আবেদিন স্যার আপনি ছিলেন। এই বৃষ্টিতে ভিজে কাক ভিজা হয়ে সেদিন আমরা সেই আন্দোলন সংগ্রাম করেছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমি আমার এই পাকুন্দিয়া কঠিয়াদির মানুষের জন্য কিছু কথা বলতে চাই। এখানে আমার নির্বাচনী এলাকার রাস্তাঘাট অত্যন্ত খারাপ, ভাঙাচোরা এবং মেরামত করা হয় নাই। এই রাস্তাঘাট তৈরিও করা হয় নাই গত 17 বছরে। এই ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট তৈরির জন্য আমি মাননীয় সড়ক এবং সেতু মন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি। আমার একটি ব্রিজ আছে, এটা হলো দত্তের বাজার থেকে মুনিরকান্দা ব্রিজ, আমাদের মঠখোলা থেকে সেই আড়ালিয়া ব্রিজ, আমাদের এই ব্রিজগুলি নির্মাণ করা খুবই জরুরি। যে বৈরাগীর চর থেকে মনতলা জীবননাথ সাহার ব্রিজ, নওগাঁ থেকে সিমোহা ব্রিজ, আরিয়ারধর ব্রিজ, দক্ষিণ চরপুকা থেকে উটনির বাজার ব্রিজ, এগুলি রামপুর থেকে কাজির চর ব্রিজ, এই ব্রিজগুলি খুবই জরুরি। এবং আমার এলাকায় একটা সুগার মিল ছিল, কালিয়াচাবড়া সুগার মিল। এটা ফ্যাসিস্টের আমলে 2015 সালে এটা নামমাত্র দামে সেই নিটুল গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি দলিলের শর্ত আছে, এখানে কল কারখানা স্থাপন করতে হবে, এই মিলের জায়গা বিক্রি করা যাবে না। অথচ এই নিটুল গ্রুপ এখানের জায়গা বিক্রি করছে, এখানে কোনো কল কারখানা স্থাপন করছে না। এই কলকারখানা স্থাপন করলে আমার এলাকা সহ আমার পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার যুবকরা এখানে কর্ম করে খেতে পারবে। আমি আমাদের বাণিজ্য মন্ত্রীর কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যেন সেখানে এই ব্রিজটাকে এই এটাকে চালু করা হয়। এবং আমার অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন দিনাজপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2026-27 যে বাজেটটি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার নিবিড় সুপারভিশনে পরিণত হয়েছে, সেখানে একটি ঘাটতি বাজেট দেখানো হয়েছে। যে ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। এই ঘাটতির পরিমাণটা বড় কথা নয়, কথা হলো যে অতীতে কি রকম ঘাটতি বাজেট ঘোষণা করা হয়েছিল। কারণ আমাদের স্বাধীনতার পর থেকে বরাবরই ঘাটতি বাজেট দেখানো হয়েছে। আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতে ঘাটতি বাজেটই হয়। এই ঘাটতি বাজেট নিয়ে অনেক কথা বলা হয়েছে। এখানে সবচেয়ে পজিটিভ যে বিষয়টা আমি দেখেছি, 2023-24-এ ঘাটতি বাজেট ছিল জিডিপির 4.05%। 2026-27-এ সেটা জিডিপির 3.60%। এটা একটা পজিটিভ সাইড। সরকার এবং মাননীয় অর্থমন্ত্রী চেষ্টা করেছেন যেন এই ঘাটতি বাজেটটা ক্রমান্বয়ে কমিয়ে আনা যায়। অনেক স্পিকার, সংসদে আমরা বিভিন্ন ধরনের বক্তব্য শুনেছি বাজেট নিয়ে। বিশেষ করে বিরোধী দল থেকে অনেক রকম কথা এসেছে, কিছু কথা পজিটিভ, কিছু নেগেটিভ, কিছু সংসদের এই কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আজকেই অনেক কথা শুনলাম। একটু আগে আমাদের বিরোধী দলের সাংসদ বলে গেছেন যে ব্যাংকগুলোকে একীভূত করা হয়েছে। তো ব্যাংক তো এই আমাদের সরকার একীভূত করেনি। তো আপনাদের যে সরকারটি ছিল আগে, সেই সরকার একীভূত করে গেছে। এখানে আরও অনেক কথা বলা হয়েছে যে আইএমএফ লোন, আমাদের মাননীয় একজন সাংসদ বলছেন আইএমএফ লোন সার করানোর জন্য আমাদের মন্ত্রী সাহেব ফিরে এসেছে, সার করে নেই। আমি বলতে চাই আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক লোন খুব ভালো, সফট লোন, ইন্টারেস্ট কম এবং একটা লং পিরিয়ড আমরা পাই। এই ধরনের লোন পাওয়ার জন্য সরকার দেন দেওয়া করতে হয়। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাওয়ার জন্য যে শর্তগুলো তারা দেয়, অনেক সময় আমাদের অর্থনীতির জন্য সেই শর্তগুলোকে
মেনে নেওয়া যায় না আমাদের। এই জন্যই আইএমএফের লোন একটা লং টাইম নিয়ে নেগোশিয়েট করতে হয়। কাজে এটাকে বিরোধী দলের নেতা আমাদেরকে একটা ভুল দেখছেন অথবা এটা ব্যর্থতা দেখছেন, কিন্তু এটা এই ধরনের কথাগুলো না বুঝে বলা উচিত নয়। এখানে আমাদের বিরোধী দলের একজন সংসদ বলেছেন এটি একটি দল বান্ধব বাজেট, অত্যন্ত অবজেকশনেবল একটা কথা। এবং আরেকজন বলেছেন অর্থনৈতিক মাফিয়াদেরকে ডেকে আনা হয়েছে, সেটা সম্ভবত ইসলামী ব্যাংকের সেই ব্যক্তির কথা বলা হয়েছে। কিন্তু আমরা কোথাও দেখিনি যে বিএনপি গভর্নমেন্ট, এই সরকার অর্থনৈতিক কোনো মাফিয়াকে ডেকে এনেছে। আমরা দেখিনি ইসলামী ব্যাংকের সেই ব্যক্তিকে ডেকে আনার মতো কোনো পরিস্থিতি আমরা দেখিনি। বরং আমরা দেখেছি ইসলামী ব্যাংকটাকে বর্তমানে ব্যর্থ একটা ব্যাংক বানানোর জন্য আপনারাই চেষ্টা করছেন। সেন্ট্রাল ব্যাংক যে কোনো ব্যাংকের যে কোনো এমডিকে, চেয়ারম্যানকে অপারেশন করার ক্ষমতা রাখে, এটা সেন্ট্রাল ব্যাংকের ইস্যু। এইটার সাথে একটা রাজনৈতিক দল জড়িত হচ্ছে কেন, এটা আমার প্রশ্ন, মাননীয় স্পিকার। এখানে ইসলামী ব্যাংকে দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চেঞ্জ করার ফলে তার সামনে যে মব সৃষ্টি করা হচ্ছে, আন্দোলন করা হচ্ছে, দলীয় কর্মীদের দ্বারা যাদেরকে বলা হচ্ছে এরা হলো সাধারণ গ্রাহক, এটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। এটা কারা করছে, কীভাবে করছে, ইভেন ইসলামী ব্যাংকের কিছু কর্মকর্তা কর্মচারী এদের সঙ্গে জড়িত, এটা সোশ্যাল মিডিয়ায় এসেছে। এতে কি হচ্ছে, এই ব্যাংকটির প্রতি মানুষের ভয় সৃষ্টি হয়েছে, ভীতির সৃষ্টি হয়েছে, মানুষ তাদের টাকা তুলে নিচ্ছে। আলটিমেটলি এই ব্যাংকটাকে একটি ব্যর্থ ব্যাংক বানানোর জন্য যারা চেষ্টা করছেন সেটা আপনারাই। একটি চেয়ারম্যান এবং একটা এমডি কোনো ব্যাংকের চেঞ্জ হওয়ার পর যে আন্দোলন হতে পারে, এইটা একমাত্র বাংলাদেশি উদাহরণ, পৃথিবীতে কোথাও এটা নেই। মাননীয় স্পিকার, এই বাজেটে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। মানুষের সময় তো প্রায় শেষ। যাই হোক, আমি মোটা দাগে যে কথাগুলো বলতে চাই যে এই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বলা হয়েছে। বিশেষ করে আমি ফ্যামিলি কার্ডের কথা বলতে চাই। এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেক রকম ব্যঙ্গাত্মক কথা বলা হচ্ছে, কিন্তু প্রণোদনা একটি স্বীকৃত পদ্ধতি সারা বিশ্বে। এইটাকে অর্থনীতিকে চালিকা শক্তি হিসাবে এটাকে গণ্য করা হয়। ইভেন এই যে কোভিডের সময় আমেরিকার মতো শক্তিশালী একটা অর্থনীতির দেশে $4.1 ট্রিলিয়ন এই প্রণোদনা দেওয়া হয়েছিল, যারা জবলেস ছিল তাদের জন্য, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যাদের ব্যবসা বসে ছিল তাদের জন্য, কারণ অর্থনীতি। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 2 মিনিট দেয়া হলো। মাননীয় স্পিকার, 2 মিনিট এনাফ নয়। যাই হোক, আমাদের যে বিষয়গুলো সরকারের জন্য খুবই প্রয়োজন, আমরা বাজেট ছাড়াই আমাদের প্রয়োজন জনশক্তি রপ্তানি নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন। কারণ আমরা যে জনশক্তি রপ্তানি করছি এটা হলো আনস্কিল ওয়ার্কার, আমাদেরকে স্কিল ওয়ার্কার জনশক্তি রপ্তানি করা প্রয়োজন। আমরা পাচ্ছি প্রতি বছর $30 বিলিয়ন অ্যাভারেজ, সেটাকে 60 থেকে $70 বিলিয়ন করা খুব সহজ যদি আমরা স্কিল ওয়ার্কার পাঠাতে পারি। আমাদের এফডিআই একটা বিরাট ইস্যু, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছাড়া এই দেশে আমরা বাজেটে যত কথা বলি, যত আলোচনা করি, যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই দেশে না আসে তাহলে এই দেশের ডেভেলপমেন্ট, জিডিপি গ্রোথ কখনো 7% প্লাস যাবে না। আমরা যদি আমাদের সমসাময়িক দেশগুলো দেখে থাকি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আমাদের ফিলিপাইন, এই দেশগুলোতে আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব এফডিআই দিয়েই তারা ডেভেলপ করেছে। ইন্ডাস্ট্রিয়াল ছাড়া, শিল্প উদ্যোক্তা ছাড়া, শিল্প ছাড়া শুধু কৃষির উপর ভিত্তি করে এই দেশের ডেভেলপমেন্ট হবে না। বাজেট নিয়ে আমরা যত কথাই বলি, আলটিমেটলি যদি আমরা এখানে এক্সপোর্ট না বাড়াতে পারি, ইন্ডাস্ট্রি না বাড়াতে পারি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি না আসে, লোকাল এন্টারপ্রেনাররা তাদের ইনভেস্টমেন্ট দিকে এই দেশের ডেভেলপমেন্ট হবে না। সো এই ব্যাপারে আমি আশা করব মাননীয় অর্থমন্ত্রী এই ব্যাপারে কাজ করবেন। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার নিয়ে দু একটি কথা বলতে চাই। আমার উপজেলা বীরগঞ্জ এবং কাহরোল, 2টি উপজেলা নিয়ে আমার এলাকা। এখানে অনেকগুলো বিষয় আছে বলার মতো, কিন্তু আমি মোটা দাগে যেটা বলতে চাই, রাস্তাঘাট আমরা আগে আলোচনা করেছি। আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। আমার হাসপাতালে যে 2টা হাসপাতাল আছে বীরগঞ্জ এবং কাহরোলে,
আমি অলরেডি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার আবেদন জানিয়েছিলাম যে আমাদের জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, গাইনি অ্যান্ড অবস সার্জারি, অ্যানেস্থেসিওলজি এইগুলো আমাদের 4 জন ডাক্তার আমার খুব প্রয়োজন। এখানে আমার একটি বীরগঞ্জ কাহারোলকে একটি পৌরসভার জন্য আমি আমার মাননীয় ইসলাম সরকার মন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলাম। আমার ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার সময় 15 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় জাতীয় সংসদে আমরা বাজেট পাস হতে দেখেছি। আমরা বাজেট নিয়ে আলোচনা করছি। আমাদের এই বাজেট একটি বড় বাজেট, একটি বড় স্বপ্ন। একটি বড় বাজেট, একটি বড় স্বপ্ন একটি রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তবে সেই বাজেট বাস্তবায়নে আমাদের যে সার্বিকভাবে প্রস্তুতি দরকার, আভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক ঋণের ভার এবং দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত বিগত 15 বছরের যে বাংলাদেশ, এই সব কিছুকে সামনে রাখলে একটা বড় বাজেট কতটা আমরা বাস্তবসম্মতভাবে বাস্তবায়ন করতে পারবো, সেই বিষয়টি স্বাভাবিকভাবেই আমাদের সামনে প্রশ্ন আসে। মাননীয় স্পিকার, বাজেট আলোচনা এখানে সরকারি দল এবং বিরোধী দল আলোচনা করবেন। আমরা চাই যৌক্তিক আলোচনা হোক। সরকারি দল এই বাজেট প্রণয়নে তাদের প্রচেষ্টা এবং তাদের কার্যক্রম, সরকারি দলের সকল এমপিদের এখানে অংশগ্রহণের সুযোগ ছিল না। বিরোধী দলের এমপিদের তো সুযোগ থাকার কথা নয়। সুতরাং স্বাভাবিকভাবেই একটি বাজেট, এতদিন পরে সংসদে কথা বলার সুযোগ হয়েছে, এই বাজেট নিয়ে, বাজেটের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনাটিকে বাজেটের বিরুদ্ধে অবস্থান হিসাবে বিবেচনা করাটা, এটা আমি মনে করি দৃষ্টিভঙ্গিগত একটা ত্রুটি। সেই বিষয়ে আমাদের সবার সজাগ হওয়া উচিত। আমরা তো কথা বলবই। আমরা একটা বাজেট, এই বাজেটে সরকারের একটি দৃষ্টিভঙ্গি আছে, বিরোধী দল হিসাবে, বিরোধী দল একজন সদস্য হিসাবে আমার একটি দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সেই দৃষ্টিভঙ্গিটি স্বাভাবিকভাবে আপনাদের সামনে বা এই মহান সংসদে তুলে ধরা আমাদের দায়িত্ব। জনগণ আমাদেরকে সেই জন্যই এখানে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, 2026-27 সালের যে বাজেট, এই বাজেটটি একটি ট্রেডিশনাল বাজেট, একটি গতানুগতিক বাজেট। এই বাজেটে তেমন কোনো নতুনত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। বাজেট প্রণয়ন এবং এই প্রণয়নের সাথে সম্পৃক্ত হচ্ছেন আমলারা। অতীতেও আমলারা ছিলেন, এখনও বাজেট প্রণয়নে আমলারা সম্পৃক্ত। জনগণের প্রতিনিধি হিসাবে মাননীয় নির্বাচিত এমপিদের এখানে সম্পৃক্ত হওয়ার তেমন কোনো সুযোগ নেই। বাজেটের কলেবর বৃদ্ধির একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। কালো টাকাকে আবাসন খাতে সাদা করার জন্য একটা সুযোগ রাখা হয়েছে, অথচ আমরা জীবনভর বলে আসলাম, আমাদের ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারাও বললেন যে আমরা কালো টাকা সাদা হওয়া এটি নীতিগতভাবে অগ্রহণযোগ্য, কিন্তু সেটি এখানে করা হয়েছে। বিগত বাজেটের প্রত্যেকটি খাতের সাথে পার্সেন্টেজ যুক্ত হয়েছে। আসলে বাজেট প্রণয়ন প্রক্রিয়া যদি তৃণমূল থেকে উপরে নিয়ে আসা হতো, তাহলে এটি আরও স্বচ্ছ, আরও বাস্তবসম্মত এবং আরও গ্রহণযোগ্য হতো। কিন্তু এটি হচ্ছে উপর থেকে নিচে বাজেট তৈরি হয়েছে। আসলে গোটা বাংলাদেশের তৃণমূল পর্যন্ত সার্বিক বেহাল অবস্থা, জীবনমানের যে অবনতি, এটা এখানে সম্পৃক্ত পরিপূর্ণ হওয়াটা এখানে সম্ভব নয়, যেহেতু উপর থেকে বাজেট তৈরি হয়েছে। তৃণমূল থেকে উপরে বাজেটের সবগুলো উপাদানকে নিয়ে আসা হয়নি। মাননীয় স্পিকার, বাজেটের কাঠামোগত কোনো পরিবর্তন নেই। সুতরাং আমি স্বাভাবিকভাবেই, যুক্তিসঙ্গতভাবে আমি বলতে পারি যে এই বাজেটটি গতানুগতিক
এটি ট্র্যাডিশনাল এবং এখানে নতুনত্ব কিছু নেই। মাননীয় স্পিকার, এই বাজেটে দুর্নীতি এবং অপচয় রোধে সুনির্দিষ্ট কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হয়নি। বাজেটে বিভিন্ন মন্ত্রণালয় এবং খাতের মধ্যে সমন্বয়হীনতা এবং বৈষম্য রয়েছে। সুতরাং এটি একটি ট্র্যাডিশনাল ধারাবাহিক বাজেটের অংশ। এটি একটি ঋণ নির্ভর বাজেট এবং আমি আগেও বলেছি যে বড় স্বপ্ন আমরাও দেখতে চাই। আমরা ওই বাংলাদেশকে একটা মানবিক, বসবাসযোগ্য, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ হিসাবে আমরা পৃথিবীর মানচিত্রে স্থান পাক, আমরা সেটিও চাই। কিন্তু মাননীয় স্পিকার, চূড়ায় উঠে যদি আমাদের শক্তির অভাবে আমরা সেখান থেকে একবার পিছলে যাই, তাহলে আমাদেরকে অনেক বেশি নিচে নেমে আসতে হবে। এটি হচ্ছে সংশয়, অন্য কিছু নয়। মাননীয় স্পিকার, আমরা আমাদের যে বাজেট 9,38,000 কোটি টাকার যে বাজেট, এখানে ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা, এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি এটাকেই বলবো যে আমাদের বৈদেশিক উৎস থেকে যে 1,16,000 কোটি টাকা এবং ব্যাংকিং ও অন্যান্য খাত থেকে, আভ্যন্তরীণ উৎস থেকে 1,35,000 কোটি টাকা ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটা যদি আমরা হিসাব করি তাহলে বৈদেশিক ঋণের এই লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 84% বেশি এবং ফ্যাসিস্ট আমলের শেষ যে বাজেট, সেই বাজেটের বৈদেশিক সহায়তার চেয়ে 66% বেশি। সুতরাং স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আসলে বাঙালি হিসাবে ঋণ করে ঘি খাওয়ার যে আমাদের প্রবণতা, এখানে আমরা সেটাই লক্ষ্য করছি। মাননীয় স্পিকার, বাজেটের লক্ষ্য কী হওয়া উচিত? বাজেটের লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক সমৃদ্ধি এবং পর্যায়ক্রমিক আত্মনির্ভরশীলতা অর্জন, তৃণমূল তথা প্রান্তিক এলাকার কাঠামোগত উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনমানের উন্নয়ন, এটি লক্ষ্য হওয়া উচিত। একটা মডেল বাজেট আমরা যদি সামনে রাখি, তাহলে বেকারত্ব দূরীকরণ ও ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির বৈশিষ্ট্যতা থাকা উচিত। দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রাধিকার থাকা উচিত। দুর্নীতি ও অপচয় রোধের সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা উচিত। ঋণ নির্ভরশীলতা পর্যায়ক্রমে কমানোর পদক্ষেপ এবং সেক্ষেত্রে স্পষ্ট দিক নির্দেশনা থাকা উচিত বলে আমি মনে করি। একটি মডেল বাজেটের জন্য আত্মনির্ভরশীলতার লক্ষ্য অর্জনের দিকে গুরুত্ব দেওয়া উচিত। রাজস্ব খাতের আয় কমপক্ষে 90 থেকে 95% অর্জনের লক্ষ্যমাত্রা থাকা উচিত। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে আমরা যদি আমাদের এই বাজেটকে আমরা সামনে রাখি, আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কি? অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে, আমি সেদিকে যেতে চাই না। আমরা মূল্যস্ফীতির কথা বলছি। এই মূল্যস্ফীতি আমরা বলছি যে বাজেট পেশ করার পরে জিনিসপত্রের মূল্য বাড়েনি। অত্যন্ত কৌশলগতভাবে সরকার বাজেট পেশ করার 7 দিন 10 দিন আগে থেকেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে, এরপরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছেন, এলএনজি, এসএনজি সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছেন। স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধি হয়েছে, এটি একটি। আরেকটি হচ্ছে, আসলে আমরা যখনই সরকারি দল এবং বিরোধী দল ট্রেডিশন থেকে বের হয়ে আসা উচিত। আমরা সরকারি ট্রেজারি বেঞ্চে বসলেই একটা ম্যাজিক চশমা আমাদের কাছে চলে আসে। এই ম্যাজিক চশমায় আমরা বাজারে গেলেও ঊর্ধ্বগতিটা আমাদের ঊর্ধ্বগতি মনে হয় না। মাননীয় স্পিকার, এটি হচ্ছে আমাদের সমস্যা। আমি 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি, এই অর্থায়ন একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা কতটা বাস্তবসম্মত হবে? আমরা যদি বৈদেশিক ঋণের দিকে
আমরা নজর দিই, তাহলে যেটি হবে সময় মতো আমরা আমাদের কাজগুলো করতে পারবো না। আবার বৈদেশিক ঋণের শর্তগুলো পূরণ করতে গিয়ে আমাদেরকে অনেক কিছু ছাড় দিতে হবে। সুতরাং বৈদেশিক ঋণের এই লিমিটেশনসকে আমাদের অবশ্যই সামনে রাখতে হবে। মাননীয় স্পিকার, আমরা যদি আভ্যন্তরীণ ঋণের উপর নির্ভর করি তাহলে ভঙ্গুর ব্যাংক ব্যবস্থাকে তুলে উঠানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা তো আমরা লক্ষ্য করছি না। বরং বিগত 20 বছরে যেভাবে ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেগুলো দেশে ফিরিয়ে আনার জন্য 3 মাসে 4 মাসে আমরা কোনো অগ্রগতি দেখি নাই। পাশাপাশি বর্তমান ব্যাংক ব্যবস্থাটাও এটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করা ছিল অগ্রাধিকারের ভিত্তিতে, সেটিও সম্ভব হয়নি। সুতরাং আগামী দিনে আমাদের এই ব্যাংক থেকে ঋণ নিয়ে, অবশ্য ব্যাংকগুলো সরকারকে ঋণ দিতে পছন্দ করে এই জন্য যে এটা রিটার্ন পাওয়া যায়, কিন্তু সামগ্রিকভাবে আমাদের বিনিয়োগ, আমাদের বাণিজ্য, আমাদের শিল্প, বেসরকারি কর্মসংস্থান সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে এবং বিপর্যস্ত হবে। আমরা চাই ইসলামী ব্যাংক সহ আরও 5টি ইসলামী ব্যাংক, অন্যান্য ব্যাংকের যে তারল্য, যে দুরবস্থা, যে বিপর্যস্ত অবস্থা, এই সব কিছু থেকে এটিকে তুলে আনার জন্য রাষ্ট্রীয় হস্তক্ষেপ বন্ধ করা হোক, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হোক। আমরা চাই যে এটিকে আগামী দিনে জনগণের আস্থার একটি ব্যাংক হিসাবে বা ব্যাংক ব্যবস্থা হিসাবে আমরা গড়ে তোলার জন্য সবাই মিলে আমাদের চেষ্টা করা উচিত। এস আলম এবং তার দোসরদেরকে এখানে বসানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, জনগণের বিশেষ করে যারা গ্রাহক তাদের আস্থা ফিরে আসবে না। ব্যাংকের প্রকৃত মালিকদের হাতে ব্যাংক ফিরিয়ে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রকৃত মালিক বলতে আমরা ব্যাখ্যায় যেটা বুঝেছি, প্রকৃত মালিক বলতে ব্যাংক রেগুলেশন আইন সংশোধনের মাধ্যমে আবার এস আলম এবং তার দোসরদের হাতে ফিরিয়ে দেওয়ার কথা বোঝানো হয়েছে। আমি যদি ভুল বুঝে না থাকি, দুর্ভাগ্যজনক। প্রকৃত মালিক বলতে উনি জোর করে দখল করার আগে এই ব্যাংকের মালিকানায় যারা ছিল তাদের কাছে ব্যাংক ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এখানকার গ্রাহকদের আস্থা ফিরে আসবে না, আসার কোনো সুযোগ নেই। আমি একটু সামনে এগোতে চাই। মাননীয় স্পিকার, জ্বালানি ও বিদ্যুৎ নিরাপত্তায় চ্যালেঞ্জ রয়েছে। আমাদের রিনিউয়েবল এনার্জি এবং জ্বালানি, এটির জন্য যে পরিমাণ বরাদ্দ দেওয়া দরকার ছিল সেই বরাদ্দ দেওয়া হয়নি। এখানে বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে বিগত বছরের চাইতে বরাদ্দ কমানো হয়েছে। আমার মনে হয় এরপরও বরাদ্দ যেটুকু হয়েছে সেখানে জীবাশ্ম জ্বালানির উপরে একটা বড় ধরনের বরাদ্দ সেখানে আছে। এই ব্যাপারে আমাদের বাজেট প্রক্রিয়ায় সংশোধন আনা উচিত বলে আমি মনে করি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ঝুঁকি হচ্ছে শেষ সময়ে যেনতেনভাবে কাজ করে এখান থেকে নিজেদের পকেট ভারী করার একটা প্রবণতা থাকে কন্ট্রাক্টররা এখানে দুর্নীতির সাথে সম্পৃক্ত হন। কাজ পাওয়ার ক্ষেত্রে এখন যে পদ্ধতি আছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে এখানে বৃষ্টি এবং বাদলের কারণে দেখা যায় যে কাজগুলো সঠিক মতো হয় না, পানিতেই টাকা চলে যায়, জরুরি ভিত্তিতে কাজ করতে হয়। সুতরাং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন একটা চ্যালেঞ্জ। তবে এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা যদি বিশেষ পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমি আশা করি এখান থেকে হয়তো উত্তরণ পাওয়া সম্ভব হবে। এই বাজেট বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আমাদের বাজেটের আকার অনেক বড়, ঘাটতির পরিমাণ সবচেয়ে বড়, ঋণের পরিমাণও সবচেয়ে বেশি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করার ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা আমাদের রয়েছে। হাজারো শহীদ, পঙ্গুত্ব বরণকারীদের স্বার্থ রক্ষায় অনীহা অবহেলা, জুলাই ফাউন্ডেশনের বেতন এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, সেটিও একটা জনগণের সাথে, জুলাই যোদ্ধাদের সাথে একটি দূরত্ব তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, 70% জনগণের মতামতকে পদদলিত করে গণ রায়কে আমলে না নেওয়া আরও অনেক বড় ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ। মাননীয় স্পিকার, সুতরাং স্বাভাবিকভাবেই রাজনৈতিক
স্থিতিশীলতার যে প্রত্যাশা ছিল আমাদের, এখানে জনগণ বিক্ষুব্ধ হবে, রাজপথে আসবে, স্বাভাবিকভাবে বাজেট বাস্তবায়নে একটা প্রতিবন্ধকতা তৈরি হওয়া এটা অসম্ভব নয়। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে 3 মিনিট প্রত্যাশা করছি। মাননীয় স্পিকার, ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য টিন লাগবে কেন? এক্ষেত্রে অর্থনৈতিক ফ্লো, ব্যাংক ইনভেস্টমেন্ট এই সব কিছু কমে যাবে। আমার মনে হয় এই বিষয়টিকে পুনর্বিবেচনা। 1 মিনিটের মধ্যে বক্তব্য দয়া করে শেষ করেন। 1 মিনিট। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে 14,000 কোটি টাকা। কোথায় ব্যয় হবে এটি খাত নির্ধারণ করা দরকার। ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারি করার জন্য প্রাইমারি শিক্ষার আদলে গড়ে তোলা দরকার। প্রতিটি জেলায় একটি করে কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার। দীর্ঘদিন থেকে বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য দাবি জানাচ্ছি। ওয়ার্ড ভিত্তিক হেলথ সেন্টার প্রস্তাব করা হয়েছে, কিন্তু ইউনিয়নে হেলথ সেন্টারের যে বেহাল অবস্থা সেদিকে নজর দেওয়া দরকার। 5,000 ডাক্তার নিয়োগ দেওয়া হবে, প্রতিটি ইউনিয়নে কয়জন করে ভাগে পড়বে। সুতরাং স্বাভাবিকভাবে এই অবস্থা দ্রুত উত্তরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমাদের স্বাস্থ্য সেক্টরের অবস্থা বেহাল, একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। দলীয়ভাবে চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে ডাক্তারদেরকে বিদায় করার জন্য। অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনায় অংশগ্রহণ করবেন খুলনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার। জনাব মোহাম্মদ আলী আসগার, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। আমাকে বাজেটের উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শ্রদ্ধা জানাচ্ছি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা খুলনা 5 আসন ডুমুরিয়া ফুলতলা সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের দূরদর্শী মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মহোদয়কে। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের মানুষের কল্যাণে একটি সময় উপযোগী, জনবান্ধব এবং প্রগতিশীল বাজেট উপহার দিয়েছেন তারা। মাননীয় স্পিকার, দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়ন আমাদের লক্ষ্য। বাজেটের বরাদ্দ যেন দলমত নির্বিশেষে সকল সংসদ সদস্যের এলাকায় সমানভাবে এবং ন্যায্যভাবে পৌঁছায়, সে ব্যাপারে আমাদের সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এই বাজেট মাননীয় স্পিকার ইনশাআল্লাহ আমাদের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন ক্লাবে নিয়ে যাওয়ার একটি দৃঢ় রোডম্যাপ। মাননীয় স্পিকার, উত্থাপিত বাজেটের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। সরকারের সঠিক নীতিমালার কারণে দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠী যেন সরাসরি উপকৃত হতে পারে সেজন্য বাজেটের বিভিন্ন খাতে বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো খাতে যে বিপুল বরাদ্দ দেওয়া হচ্ছে তা আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। কর ব্যবস্থার আধুনিকায়ন এবং রাজস্ব আদায় বাড়াতে বেকারত্ব দূরীকরণে বাজেটে যুব উন্নয়ন তহবিলে 2.25 বিলিয়ন টাকা এবং এসএমই উদ্যোক্তা তহবিলে 20 বিলিয়ন টাকা গঠন করা হয়েছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ বেকার যুবক নিজেদের স্বাবলম্বী করার সুযোগ পাবে।
মাননীয় স্পিকার, আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রধান চালিকা শক্তি হলো আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের পাঠানো কষ্টার্জিত অর্থ। বিশ্ব অর্থনৈতিক মন্দার এই কঠিন সময়েও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের সামষ্টিক অর্থনীতিকে শক্তিশালী রাখতে সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করছে। প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ খাতের বরাদ্দ বৃদ্ধি, রেমিট্যান্সের প্রণোদনা অব্যাহত রাখা এবং প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের উপর থেকে করের চাপ কমাতে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা এবং নারী ও প্রবীণদের জন্য 4,25,000 টাকা করা অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6.95 ট্রিলিয়ন টাকা পূরণ করতে হলে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়াতে হবে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর অটোমেশন এবং ব্যাংকিং চ্যানেলের সাথে ট্যাক্স সিস্টেমের পূর্ণ সংযোগ নিশ্চিত করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমাদের সরকার সবসময় কৃষি বান্ধব। এই বাজেটে কৃষির খাতে যে বিপুল পরিমাণ ভর্তুকি এবং কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি আমদানিতে কর রেয়াত দেওয়া হয়েছে, আমি তার পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা খুলনা 5 এর ডুমুরিয়া উপজেলা সারা বাংলাদেশের শাকসবজি কৃষি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। ডুমুরিয়ার পরিশ্রমী কৃষকেরা দেশের সবজির একটি বড় অংশ যোগান দেন। সরকারের এই কৃষিবান্ধব বাজেটের সুবিধা যেন আমার এলাকার প্রান্তিক কৃষকরা শতভাগ পান তা নিশ্চিত করার অনুরোধ করছি। কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে এবং সবজি সংরক্ষণ করার জন্য ডুমুরিয়া উপজেলায় একটি আধুনিক সরকারি হিমাগার, কোল্ড স্টোরেজ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করার জন্য এই বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের এলাকার একটি দীর্ঘদিনের সমস্যা হল বিল ডাকাতিয়া সহ বিভিন্ন মিলের জলবদ্ধতা। বর্ষাকালে জলবদ্ধতার কারণে কৃষকদের ফসল এবং মৎস্যঘের ভেসে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় টেকসই উন্নয়নে জোর দেন। আমি এই মহান সংসদে জোর দাবি জানাচ্ছি, খুলনা 5 আসনের বিল ডাকাতিয়ার জলবদ্ধতা চিরতরে দূর করার জন্য এবং নদী খাল পুনঃখনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় একটি মেগা প্রকল্প এই বাজেটের আওতায় উন্নয়ন কর্মসূচিতে এডিপি অন্তর্ভুক্ত করা হোক। একটি বাস্তবায়িত হলে অঞ্চলের অর্থনীতিতে এক নতুন বিপ্লব ঘটবে। মাননীয় স্পিকার, আমাদের সরকার নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানি নীতিতে রিনিউয়েবল এনার্জি পলিসি ব্যাপক জোর দিয়েছেন। এবারের বাজেটে গ্রিন এনার্জি বা পরিবেশের বান্ধব টেকসই বিদ্যুৎ উৎপাদনে যে বিশেষ তহবিল রাখা হয়েছে, আমি তাকে স্বাগত জানাই। জাতীয় এই লক্ষ্যের সাথে মিল রেখে আমি আমার নির্বাচনী এলাকা খুলনা 5 এর ডুমুরিয়া উপজেলায় একটি আধুনিক সোলার পাওয়ার প্ল্যান্ট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, খুলনা সাদা সোনা খ্যাত চিংড়ি এবং মৎস্য শিল্পের আমাদের মাননীয় সদস্য, আপনার সময় শেষ। 2 মিনিট উনাকে তো চাইতে হবে। জি, 2 মিনিট দেয়া হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। খুলনার সাদা সোনা খাত, চিংড়ি এবং মৎস্য শিল্প আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ডুমুরিয়া ও ফুলতলার হাজার হাজার মানুষ বাগদা ও গলদা চিংড়ি চাষের সাথে সরাসরি জড়িত, কিন্তু আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা, ভাইরাসের আক্রমণ এবং সময় মতো মানসম্মত পোনা ও আধুনিক প্রযুক্তির অভাবে এই শিল্প এখন সংকটের মুখোমুখি। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, চিংড়ি চাষীদের জন্য সহজ শর্তে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা হোক। মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি প্রসারে বিশেষ প্রাধান্য দিতে হবে। আমাদের অঞ্চলের মৎস্য চাষিরা যেন বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতে পারেন, সেজন্য উপজেলা পর্যায়ে উন্নত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে। রপ্তানি বাড়াতে চিংড়ির মান উন্নয়ন, ল্যাবরেটরিজ এবং শক্তিশালী করতে হবে। মাননীয় স্পিকার, আমার আসনে ফুলতলা উপজেলা ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত সুপরিচিত। ফুলতলার ঐতিহ্যবাহী ডাল কলগুলো দেশের খাদ্য চাহিদায় শুধু পূরণ করে না, অনেক কর্মসংস্থান তৈরি করেছে। ঐতিহ্যবাহী এই শিল্পগুলোকে টিকিয়ে রাখতে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। স্থানীয় ডাল ও ক্ষুদ্র শিল্পগুলি বাজেটের এক বিশেষ রাখতে হবে। পাশাপাশি শিরোমণি এবং ফুলতলা এলাকার জুট মিলগুলোর সাথে হাজার হাজার শ্রমিকের ভাগ্য জড়িত। বন্ধ হয়ে যাওয়া মিলগুলো দ্রুত চালুর ব্যবস্থা করতে হবে, অথবা এগুলোকে আধুনিকরণ করে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তরুণ প্রজন্মের জন্য কারিগরি শিক্ষার বিস্তার বাড়াতে হবে। প্রতিটি উপজেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, দক্ষ আইটি ফ্রিল্যান্স তৈরির জন্য বাজেট বরাদ্দ রাখার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
মাননীয় স্পিকার, ডুমুরিয়া ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স দুইটির উপর লাখ লাখ মানুষের চিকিৎসা নির্ভর করে, কিন্তু সেখানে এখনও শয্যা সংকট। মাননীয় স্পিকার, ডুমুরিয়া ফুলতলা অত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত উন্নয়ন খুবই প্রয়োজন। আমি চাই যে আপনারা আমাকে এই এটার একটা উন্নতির ব্যবস্থা করে দিন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নওগাঁ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, দেশের 55তম বাজেটের উপরে আলোচনার জন্য সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে এই বাজেটের পক্ষে বিপক্ষে এখানে অনেকেই অনেক কথা বলছেন। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাধীনতার পর এত বড় বাজেট আমাদের দেশে কখনো দেওয়া হয়নি। বড় বাজেট দিতে হবে, এটাই স্বাভাবিক, কারণ প্রতিদিন আমাদের জনসংখ্যা বাড়ছে, তাদের চাহিদা বাড়ছে, তাদের রাস্তাঘাট, স্কুল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োজন হয়, সামাজিক কর্মকাণ্ডের জন্য আমাদের বিভিন্ন সংস্থায় যে বরাদ্দ দিতে হয়। সুতরাং সব কিছু মিলে বাজেট বাড়বে প্রতি বছর, এটাই স্বাভাবিক। এখন বাজেটের উপরে বিরোধী দলের কিছু বন্ধু বলছেন, একটু আগেই বলেছেন যে বাজেট নিয়ে বাহিরে আমাদের সরকারি দলের চোখে নাকি রঙিন চশমা। তা আমি তো দেখছি যে বাজেট নিয়ে সরকারি দলের চশমা নাই, বরং তাদেরই রঙিন চশমা চোখে দিয়ে এই বাজেটকে দেখছেন তারা। কারণ বাজেটে যে ভালো দিকগুলো আছে সেটা তারা অবলোকন করছে না। তারা সাধারণ মানুষের হৃদয়ের ভাষা, চোখের ভাষা বুঝতে পারছে না। আজকে বাজেট ঘোষণা হওয়ার পর যে সময় অতিবাহিত হয়েছে, এই সময়ের ভিতরে আমার জানা মতে, এবং আমি প্রতি শুক্রবার শনিবার এই বাজেট চলাকালীন সময়ে এলাকায় যাই, এলাকার কোনো মানুষ আমি পাইনি যে দল মত নির্বিশেষে সবাই এই বাজেটকে স্বাগত জানিয়েছে। এবং এই বাজেটের যে আমাদের মূল অংশ, এখানে আমাদের স্বাস্থ্য খাত দ্বিগুণ করা হয়েছে, প্রায় শিক্ষা খাতও দ্বিগুণ করা হয়েছে। আজকে স্বাস্থ্য এবং শিক্ষা একটা জাতির মেরুদণ্ড, এই দুইটা আমাদের বাজেট বরাদ্দ রাখা হয়েছে প্রায় দ্বিগুণ। সুতরাং বাজেটের ভালো দিকগুলো বললে বিরোধী দলের বন্ধুরা যদি সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা হলে ভালো দেখায়, কারণ যেটা ভালো তাদেরকে ভালো বলাই উচিত। কারণ এই দেশটা আমার আপনার সবারই। আপনারা একবার খেয়াল করে দেখেন, একবার পিছনে ফিরে দেখেন, আপনার এই দেশের যতবার ক্লান্তিকাল এসেছে, একমাত্র দল বিএনপি এই দেশের সামনে এসেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা তখন ছোট স্কুলে পড়তাম, নভেম্বরের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই দেশের কোনো সরকার ছিল না, এবং তৎকালীন সময়ে সিপাহী জনতার একটা বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে এনেছিল। দেশের এই দুর্যোগময় মুহূর্তে উনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া একটা গৃহবধূ, উনি গৃহবধূ থেকে দেশের সেই ক্রান্তিকালে সেই স্বৈর শাসককে উৎখাতের জন্য তার